নূর একসময় বেরিয়ে গেল। আদিত্য দুই হাতে নিজের চুল টেনে ধরে পেছাতে লাগলো। মুহূর্তে যেন আদিত্যের পৃথিবী এলোমেলো হয়ে গেল। তার মানে নূর ওর এঞ্জেল বাসার বাইরে চলে গেছে। নূর আধা ঘন্টা তোর বাসার বাইরে? আর আমি জানি না আমার নূর কোথায় আছে, কি করছে। ও তো এত রাস্তাঘাটে কিছু চেনে না, কাউকে কিছু বলতেও পারবে না। ওর যদি কিছু হয়েছে, যদি কোনো খারাপ মানুষের নজরে পড়ে, তখন? আদিত্যের মনে পড়ল যেদিন নূরের সাথে প্রথম দেখা হয়েছিল, সেদিনও এক লোক ওকে খারাপ মতলবে ওখানে নিয়ে গিয়েছিল। না না, আদিত্য আর ভাবতে পারছে না। আর এক সেকেন্ডও দেরি করলো না, আদিত্য দৌড়ে কেবিন থেকে বেরিয়ে গেল। আদিত্যকে এভাবে দৌড়াতে দেখে অফিসের সব স্টাফরা অবাক হয়ে তাকিয়ে রইল। বিহান আদিত্যের অফিসের গ্রাউন্ড ফ্লোরে রিসিপশনের সামনে বসে সিগারেট টানছিল। হঠাৎ বিহান দেখলো আদিত্য পাগলের মতো দৌড়ে বাইরের দিকে যাচ্ছে। বিহান চমকে গিয়ে সিগারেটটা হাত থেকে ফেলে দিয়ে আদিত্যের পেছনে ছুটল। আদিত্য গাড়ির কাছে এসে অস্থিরভাবে গাড়ি খোলার চেষ্টা করছে। তখনই বিহান দৌড়ে এসে আদিত্যকে ধরে চিন্তিত সুরে বলল, এই আদি, কি হয়েছে তোর? এমতে করতেছস কে? আদিত্যের হাত পা প্রচুর কাঁপছে, গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে, মুখ দিয়ে কথা বের করতে পারছে না। আদিত্যর এমন অবস্থা দেখে বিহান আরও ভয় পেয়ে গেল। বিহান বলে উঠল, কি হয়েছে আমারে কবি তো? আদিত্য বিহানের দুই হাত ধরে কম্পিত কণ্ঠে বলল, বেহান, নূর, আমার নূর। বিহান ভ্রু কুঁচকে বলল, নূর? নূরের আবার কি হলো? নূর আধা ঘন্টা আগে বাসা থেকে একা একা বের হয়ে গেছে বিহান, এখনো বাসায় ফেরেনি। বিহান চমকে গিয়ে বলল, কি কি কস এসব? বাইতে এতগুলান মানুষ থাকতে নূর কেমনে বাইর হয়ে গেল? এত কিছু বলার সময় নেই এখন, আমাকে আগে নৌকে খুঁজতে হবে, যে করেই হোক। হ ঠিক আছে, তুই চিন্তা করিস না, আমরা নূররে অবশ্যই খুঁজে বাইর করুম। দুজন তাড়াতাড়ি গাড়িতে উঠে গাড়ি স্টার্ট দিল। আদিত্যের পাগল প্রায় অবস্থা, মনে হচ্ছে শুধু মনে মনে আল্লাহর কাছে দোয়া চাইছি ওর নূর যেন ঠিক থাকে, ওর এঞ্জেলটার যেন কিছু না হয়। বিহান গাড়ি চালাতে চালাতে বলল, কোন দিকে যাইবা চাস অগে? আদিত্য বিহানকে নিজের ফোনটা বের করে দিল এবং একটি লোকেশন দেখিয়ে বলল, এই লোকেশনটাকে ফলো করে চল। এইটা কিসের লোকেশন? নূরের? মানে তুই কেমতে জানলি নূর এখানে আছে? আমি নূরের জন্মদিনে একটা ব্রেসলেট গিফট করেছিলাম। নূরের সেফটির জন্য সেই ব্রেসলেটের সাথে আমি একটা ট্র্যাকার লাগিয়ে দিয়েছিলাম, যাতে কখনো কোনো বিপদ হলে আমি ওকে সহজে খুঁজে বের করতে পারি। বাহ, অনেক ভালো কাজ করছস। এখন তো অনেক তাড়াতাড়ি আমরা নূররে পাইয়া যাবো। তখনই আদিত্যের ফোনে নীলার ফোন এলো। আদিত্য রিসিভ করতেই নীলা কেঁদে কেঁদে বলতে লাগলো নূরকে পাওয়া যাচ্ছে না। আদিত্য নীলাকে নূরের ব্যাপারটা খুলে বলল। নীলা সেটা শুনে আরও কান্নাকাটি করতে লাগলো। আবির ততক্ষণে বাসায় চলে এসেছে। নীলা গিয়ে আবিরকে নূরের কথা বলে কাঁদতে লাগলো। আবির কোনো রকমে নীলাকে শান্ত করার চেষ্টা করছে। নীলার সাথে কথা বলে ফোনটা রাখতেই হঠাৎ আদিত্যের ফোনে একটা ভিডিও মেসেজ এলো। আদিত্য ভ্রু কুঁচকে ভিডিওটা চালু করলো। ভিডিওটাতে যা দেখলো তাতে আদিত্যের পায়ের তলার মাটি সরে গেল। ভিডিওটিতে নূরকে হাত পা বাঁধা, মুখে টেপ লাগানো অবস্থায় ফ্লোরে ফেলে রাখা হয়েছে। নূর ছাড়া পাওয়ার জন্য ছটফট করছে আর কাঁদছে। মুখে টেপ লাগানোর জন্য শুধু গোংরানির আওয়াজ শোনা যাচ্ছে। নূরের এই অবস্থা দেখে আদিত্যের হৃদস্পন্দন যেন থমকে গেল। ফোন ধরে রাখা হাতটা শক্তি হারিয়ে ফেলল। থরথর করে কাঁপতে কাঁপতে একসময় ফোনটা হাত থেকে পড়ে গেল। ফোন পড়ে যাওয়ার শব্দে বিহান আদিত্যের দিকে তাকিয়ে বলল, কি হয়েছে আদি? আদিত্য কিছুই বলছে না, যেন একটা বোবা মূর্তি হয়ে গেছে। বিহান এবার আদিত্যের কাঁধে হালকা ধাক্কা দিয়ে বলল, কিরে কথা কস না কে? আদিত্য হঠাৎ গগন বিদারী এক চিৎকার দিয়ে উঠল। নূর! বিহান সাথে সাথে গাড়ি ব্রেক করে আদিত্যের দিকে তাকিয়ে অতি চিন্তিত সুরে বলল, কি হয়েছে? আমার কোথা আছস কেলা? আদিত্য তড়িঘড়ি করে ফোনটা আবার নিচ থেকে তুলে নিল। ভিডিওটা আবার চালু করলো। আবারও সে ভয়াবহ দৃশ্য দেখতে পেল আদিত্য, যা ওর সহ্য সীমার বাইরে। আদিত্য বিহানের দিকে ফোনটা ঘুরিয়ে আতঙ্কিত চোখে তাকিয়ে বলল, বিহান, নূর। বিহান ভিডিওটা দেখে প্রচুর ঘাবড়ে গেল। কে করতে পারে এই কাজ?
আদিত্য যেন উন্মাদ পাগল হয়ে গেল। ওর মাথায় এখন কোনো কাজই করছে না। আদিত্য 2 হাতে মাথার চুল টেনে ধরে শুধু জোরে জোরে চিল্লাতে লাগলো। গাড়ির কাছে হাত দিয়ে বাড়ি মারতে লাগলো। অবস্থা করুণ হয়ে গেল আদিত্যের এমন পাগলামো দেখে বিহান আরও ঘাবড়ে গেল। কিছুতেই আদিত্যকে সামলাতে পারছে না ও। তখনই হঠাৎ আদিত্যের ফোনে একটা আননোন নাম্বার থেকে কল এলো। আদিত্য নিজেকে একটু সামলে নিয়ে ফোনটা রিসিভ করলো। ফোনের ওপাশ থেকে কেউ শয়তানি হাসি দিয়ে বিদ্রূপ করে বলল, কেমন লাগলো ভিডিওটা মিস্টার আদিত্য? আশা করি আপনাকে যথেষ্ট এন্টারটেনমেন্ট করতে পেরেছে। আদিত্যের মাথায় আগুন ধরে গেল। চোখ দুটো লালিমা ধারণ করে চোয়াল শক্ত করে সিংহের মতো গর্জন দিয়ে উঠে বলল, রশিদ খান। ফোনের ওপাশ থেকে রশিদ খান শয়তানি হেসে বলল, বাহ, এত সহজে চিনে গেলেন। মনে হচ্ছে আমাকে সবসময় মনে করেন। আমি আপনাকে অনেক মনে করি। তাই তো দেখেন, আপনার বউকে রাস্তায় বসে থাকতে দেখে আমার খুব খারাপ লাগলো। তা তাকে এখানে সসম্মানে নিয়ে এসে মেহমান নাবাজি করছে। তার খেদমতে আমরা কোনো কমতি রাখছি না। আদিত্যের শরীরের প্রতিটি রক্তকণা টকবক করছে। ক্রোধে ওর মাথা ফেটে যাচ্ছে। আদিত্য ক্রুদ্ধ কণ্ঠে বলল, খবরদার রশিদ খান, আমার নূরকে ছেড়ে দে। ওর গায়ে যদি একটা টোকাও লাগে, সত্যি বলছে, এই দুনিয়াতে জন্ম নেওয়ার জন্য পস্তাবি তুই। বাহ, এত লাভ, এত ভালোবাসা। এখন তো আরও মজা হবে। এই ভিডিওটাই না তেমন মজা হয়নি। ভাবছি আরেকটা ভিডিও করব, একদম সেন্সুয়াল ভিডিও। আর সেটা শুধু তোর ফোনে না, সবার হাতে হাতে পৌঁছে দেব। ভালো না আইডিয়াটা? বল। কথাটা বলে আবারও বিশ্রীভাবে হাসতে লাগলো রশিদ খান। আদিত্যের অন্তর আত্মা কেঁপে উঠছে। ভয়ে ওর কলেজার পানি শুকিয়ে গেল। আদিত্য এবার দমে গিয়ে করুণ কণ্ঠে বলল, দেখ রশিদ খান, তোর দুশ্মনী আমার সাথে। তুই আমাকে যা খুশি তাই কর। তুই যেখানে বলবি আমি সেখানে চলে আসবো, একদম একা। তবু নূরকে কিচ্ছু করিস না, প্লিজ। বা দ্য গ্রেট গ্যাংস্টার আদিত্য। এমন করুণ দশা দেখে সত্যি অনেক মজা লাগছে। কলিজাটা ঠান্ডা হয়ে গেল একদম। ইউ নো হোয়াট, প্রথমে আমিও এটা ভেবেছিলাম যে তোর বউয়ের ভয় দেখে তোকে এখানে এনে সাহায্য করব। তবে এখন আমি আমার সিদ্ধান্ত পাল্টে ফেলেছি। এখন আর তোকে কিচ্ছু করাবে না। যা করার তোর পুরান পাখির সাথে করব। আর এটাই হবে তোর সবচেয়ে বড় হার। কথাগুলো বলে রশিদ খান আবারও হাসতে লাগলো। আদিত্যের ভয়ে জান বেরিয়ে যাচ্ছে। আদিত্য অতি করুণ কণ্ঠে বলল, রশিদ খান, আমি তোর পায়ে পড়ছি, দয়া করে আমার নূরকে ছেড়ে দে। আমি কথা দিচ্ছি, আমি সারা জীবন তোর গোলাম হয়ে থাকবো। কথা শেষ হওয়ার আগে ওখান থেকে ফোনটা কেটে দিল। আদিত্য এবার সব বোধ শক্তি হারিয়ে ফেলল। কেমন যেন প্রাণহীন হয়ে পড়ল। নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে আদিত্য গাড়ি থেকে নেমে জোরে জোরে নিঃশ্বাস নিতে লাগলো। রশিদ খানের বলা নোংরা কথাগুলো শুধু কানে বাজছে ওর নূর, ওর এঞ্জেলের কিছু হয়ে গেলে কি করবে ও? আদিত্য আর সহ্য করতে পারছে না। 2 হাতে মাথার চুল টেনে জোরে জোরে চিল্লাতে লাগলো। বিহান দৌড়ে এসে আদিত্যকে ধরে ওকে শান্ত করার চেষ্টা করে বলতে লাগলো, আদি, শান্ত হ প্লিজ। এভাবে ভেঙে পড়লে চলবে না, তোকে শক্ত হতে হবে। না হলে আমরা নূরকে কিভাবে বাঁচাবো? আর আমাদের কাছে তো নূরের লোকেশন আছে, তাই মাথা ঠান্ডা করে কাজ করলে আমরা দ্রুত নূরকে বাঁচাতে পারবো। আদিত্য একটু শান্ত হয়ে বিহানের দিকে তাকিয়ে বলল, তুই ঠিকই বলেছিস, তাড়াতাড়ি চল, আমাদের হাতে সময় নেই। দুজন গাড়িতে উঠে দ্রুত গতিতে গাড়ি স্টার্ট দিল। আদিত্য ফোন করলো ওর গ্যাংয়ের লোকদের লোকেশন অনুযায়ী চলে যেতে বলল। হাত পা বাঁধা অবস্থায় ফ্লোরে পড়ে আছে নূর। মুখে টেপ লাগিয়ে রাখায় কথাও বলতে পারছে না, শুধু গঙ্গানির আওয়াজ শোনা যাচ্ছে। চোখ দিয়ে অঝরে পানি পড়ছে। নূর মনে মনে শুধু ওর হিরোকে ডাকছে। ওর হিরো যেন তাড়াতাড়ি চলে আসে আর এই পচা লোকগুলোর হাত থেকে ওকে নিয়ে যায়। লোকগুলো খুবই পচা, ওকে এখানে এনে শুধু ব্যথা দিচ্ছে। ওর অনেক কষ্ট হচ্ছে এখানে। একটু পরে রুমের দরজা খুলে দিল রশিদ খান আর 2 জন লোক ভেতরে ঢুকলো। নূর ওদের দেখে ভয়ে জড়সড় হয়ে গেল। এই লোকগুলোই তো ওকে বেঁধে এখানে রেখেছে। রশিদ খান বিশ্রী হাসি দিয়ে নূরের সামনে এসে বসলো। তারপর ওর লোকজনদের উদ্দেশ্যে বলল, তোরা কি করছিস এটা? আমাদের স্পেশাল গেস্টকে কেউ এভাবে বেঁধে রাখে? কথাটা বলে রশিদ খান নূরের হাতের বাঁধন খুলে দিয়ে মুখের টেপও খুলে দিল। মুখের টেপ খুলতেই নূর কেঁদে কেঁদে বলল,
ছেড়ে দাও আমাকে, পচা, তোমরা পচা, ছেড়ে দাও আমাকে। আরে আরে কি বলছো? আমাদের মতো ভালো মানুষ তো সারা দুনিয়াতে খুঁজে পাবে না। বুঝেছি, আমরা বোধ হয় তোমার ঠিকমতো খেদমত করতে পারিনি, তবে চিন্তা করো না, একদম এখন আমরা তোমার অনেক ভালো খেদমত করব। কথাটা বলে রশিদ খান আবারও বিশ্রীভাবে হাসতে লাগলো। তারপর ওর এক লোকের দিকে তাকিয়ে বলল, ওই রাকিব, ক্যামেরা চালু কর। ছেলেটা মাথা ঝাঁকিয়ে ক্যামেরা চালু করলো। আর রশিদ খান ধীরে ধীরে নূরের কাছে এগিয়ে যেতে লাগলো। নূর পুরোটা না বুঝলেও লোকটা যে খারাপ সেটা ঠিকই বুঝতে পারছে। তাই লোকটা কাছে আসতেই নূর ওর হাত দিয়ে রশিদ খানকে এলোপাতাড়ি মারতে লাগলো, মুখে খামচি দিতে লাগলো। রশিদ খান এবার রেগে গিয়ে এক হাতে নূরের 2 হাত চেপে ধরে আরেক হাতে নূরের গালে ঠাস করে একটা চড় বসিয়ে দিল। তারপর নূরের চুলের মুঠি ধরে বলল, মেয়েদের বেশি তেরামি আমার একদম পছন্দ না। বেশি তেরামি করলে হাত পা মটাস করে ভেঙে ফেলবো, বুঝেছিস? একে তো চড় দেওয়ায় নূরের ঠোঁট ফেটে গেছে, তার উপরে এভাবে চুল টেনে ধরায় নূর যন্ত্রণায় কাতরাতে লাগলো। চোখের পানি বাঁধ ভেঙে যাচ্ছে। রশিদ খান ওভাবেই বিশ্রী দৃষ্টিতে তাকিয়ে নূরের মুখের দিকে ঝুঁকতে লাগলো। তখনই হঠাৎ দরজা ভাঙার বিকট শব্দে সবাই চমকে দরজার দিকে তাকালো। দরজায় আদিত্যকে গান হাতে নিয়ে অগ্নিভর্তি হয়ে দাঁড়িয়ে থাকতে দেখে রশিদ খানের ভয়ে আত্মা উড়ে গেল। ও ভেবে পাচ্ছে না আদিত্য এখানে কিভাবে এলো। নূর আদিত্যকে দেখে কাঁদতে কাঁদতে করুণ সুরে ডাকলো, হিরো। নূরের এই ডাকটাই যেন আদিত্যের প্রাণ সঞ্চালন করার জন্য যথেষ্ট ছিল। আদিত্য মায়াময় দৃষ্টিতে তাকিয়ে নূরের 2 দিকে এগিয়ে যেতে নিলে রশিদ খানের লোকজন ওকে বাধা দিতে এলো। তবে আদিত্যের কাছে যাওয়ার আগেই আদিত্যর লোকজন ওদের আটকে দিল। আদিত্যের লোকজন এতক্ষণে পুরো জায়গাটা ঘেরাও করে ফেলেছে। আদিত্য এগিয়ে গিয়ে রশিদ খানকে টেনে তুলে বুক বরাবর একটা লাথি মেরে ছিটকে দূরে ফেলে দিল। তারপর নূরের সামনে হাঁটু গেড়ে বসলো। 2 হাতে নূরের মুখটা নিয়ে সারা মুখে পাগলের মতো চুমু খেতে লাগলো। চুমু খেয়ে নূরকে বুকের মাঝে শক্ত করে জড়িয়ে ধরলো, যেন কলিজার ভেতরে ঢুকিয়ে নিতে পারলে শান্তি। আশেপাশের কোনো কিছুরই আপাতত খেয়াল নেই আদিত্যর। ও ওর এঞ্জেলটাকে আগলে নিতে ব্যস্ত। এতক্ষণ আদিত্যের উপর দিয়ে কি বয়ে গেছে তা শুধু আদিত্যই জানে। প্রায় অর্ধেকটা বেরিয়ে গিয়েছিল ওর। এঞ্জেলটাকে পেয়ে এখন একটু বুক ভরে নিঃশ্বাস নিচ্ছে ও। আদিত্য নূরের মুখটা ধরে সামনে এনে মায়া ভরা কণ্ঠে বলল, আমার অ্যাঞ্জেলটা ঠিক আছে তো? কিছু হয়নি তো তোমার? নূর কাঁদো কাঁদো গলায় হাত উঁচিয়ে আঙুল দিয়ে রশিদ খানকে দেখিয়ে বলল, ওই পচা লোকটা আমাকে মেরেছে, আমাকে অনেক ব্যথা দিয়েছে। এই দেখো, এখানে মেরেছে, এখানে মেরেছে। নূর গাল আর হাত পা দেখিয়ে দেখিয়ে আদিত্যকে কথাগুলো বলছে। আদিত্য আদুরে গলায় বলল, ইস, আমার কলিজাটাকে কে মেরেছে? নূর বাচ্চাদের মতো করে বলল, না না, তোমার কলিজাকে মারেনি তো, আমাকে মেরেছে, আমাকে। এমন একটা কঠিন সিচুয়েশনেও আদিত্য নূরের বাচ্চামো কথায় হালকা হাসলো। তারপর বলল, আচ্ছা ঠিক আছে, তোমাকে মেরেছে। হ্যাঁ, আমাকে মেরেছে। তুমি পচা লোকটাকে অনেকগুলো টিসুম টিসুম করে দাও, পচা একটা। ঠিক আছে, আমার অ্যাঞ্জেল যখন বলেছে তখন তো টিসুম টিসুম দিতে হবে। তুমি এক কাজ করো, তুমি বিহান ভাইয়ের সাথে গাড়িতে গিয়ে বসো, আমি ওকে টিসুম টিসুম দিয়ে একটু পরে আসছি, ঠিক আছে? নূর ঘাড় কাত করে বলল, আচ্ছা। আদিত্য বিহানকে ইশারা করতেই বিহান নূরকে ধরে আস্তে করে ওখান থেকে নিয়ে চলে গেল। আদিত্য লোকদেরকেও এখান থেকে যেতে বলল। এখন শুধু আদিত্য ওরা রশিদ খানই এখানে থাকবে। আদিত্য হেঁটে গিয়ে রশিদ খানের সামনে দাঁড়ালো। চোখ দিয়ে যেন অগ্নিকাণ্ডের লাভা গলে পড়ছে। আদিত্য রশিদ খানের দিকে তাকিয়ে বলল, তোর আমাকে মারার খুব শখ, তাই না? চল, আজকে তোর আশা পূরণ করা যাক। আদিত্য সবাইকে একটা ফেয়ার চান্স দেয়, তাই তোকেও আজকে একটা সুযোগ দিচ্ছে। তুই আমাকে পরাস্ত করতে পারিস, তাহলে তুই আমার সাথে যা ইচ্ছে তাই করতে পারিস। আর যদি না পারিস তাহলে বাকিটা তখনই দেখতে পাবি। তো লেটস স্টার্ট দেন। আদিত্য হাতের ঘড়ি খুলে পাশে রাখলো। তারপর হাঁটা গোটাতে লাগলো। রশিদ খান ভেতরে ভেতরে ভয় পেলেও উপরে উপরে সাহস দেখিয়ে সে নিজেও আদিত্যের সাথে লড়াই করতে রেডি হয়ে গেল। এক সময় শুরু হয়ে গেল ওদের ফাইট। আর যথারীতি যেমনটা
সবাই জানে তাই হলো। আদিত্যের বলিষ্ঠ শরীরের দক্ষতা আর ফাইটিং স্কিলের সামনে রশিদ খান 5 মিনিটও টিকতে পারল না। কুপকাত হয়ে নিচে চিত হয়ে পড়ে রইল। আদিত্য এবার রশিদ খানের বুকের উপর এক হাঁটু ভর দিয়ে বসে ক্রুদ্ধ কণ্ঠে বলে উঠল, তুই আজ সবচেয়ে বড় ভুল করেছিস, যার কোনো মাফ নেই। আছে শুধু ভয়ঙ্কর দুর্বিষহ শাস্তি, যা দেখে মানুষের রুহ কেঁপে উঠবে। তুই বলেছিলাম না নূরকে ছেড়ে দে, নাহলে তুই দুনিয়াতে জন্ম নেওয়ার জন্য আফসোস করবি। রশিদ খান আকুতি মিনতি করে বলল, আমার ভুল হয়ে গেছে আদিত্য, প্লিজ মাফ করে দাও। আর জীবনে কখনো এমন করব না। আদিত্য বলে উঠল, আদিত্যের জীবনে সবকিছুর জন্য মাফি আছে, তবে আদিত্যের কলিজায় হাত দেওয়ার কোনো মাফি নেই। আর তুই তো আমার কলিজার দিকে কোন নজর দিয়েছিস? আমার ফুলের মতো পবিত্র মাসুম পরিটাকে অপবিত্র করতে চেয়েছিস। তোকে তো কখনোই মাফ করা যাবে না। আদিত্য ওর ব্লেজারের পেছন থেকে একটা ধারালো চাকু বের করলো। তারপর রশিদ খানের হাতটা ফ্লোরের সাথে চেপে ধরে ক্ষিপ্ত স্বরে বলল, তোর এই নোংরা হাত দিয়ে আমার পরীকে ছুঁয়েছিস তুই, তাই না? আমার নূরকে আঘাত করেছিস তুই। তোর এই হাত রাখার কোনো অধিকার নেই। কথাটা বলেই আদিত্য চাকু দিয়ে একটানে রশিদ খানের কবজি থেকে হাতটা কেটে ফেলল। এভাবে আরেক হাতও কেটে ফেলল। রশিদ খান গগন বিদারে আর্তনাদ করতে লাগলো। আদিত্য এবার রশিদ খানের জিভ টেনে ধরে বলল, এই জিভ দিয়ে তুই আমার নূরকে নোংরা কথা বলেছিলি, তাই না? কথাটা বলে আদিত্য চাকু দিয়ে রশিদ খানের জিভটা কেটে ফেলল। রশিদ খান শুধু কাটা মুরগির মতো ছটফট করতে লাগলো। আদিত্য এবার রশিদ খানের চোখের দিকে তাকিয়ে বলল, এই চোখ দিয়ে তুই আমার নূরের দিকে কোন নজর দিয়েছিস? অতঃপর আদিত্য চাকু দিয়ে রশিদ খানের 2 চোখই উপড়ে ফেলল। রশিদ খানের রক্ত দিয়ে পুরা মেঝে ভেসে গেল। আদিত্য এবার উঠে দাঁড়িয়ে ক্ষতবিক্ষত রক্তাক্ত শরীরের দিকে তাকিয়ে বলল, আমি তোকে জানি মারবো না। তুই নিজের মৃত্যুর জন্য হাহাকার করবি, আর এটাই হবে তোর শাস্তি। তারপর আদিত্য নিজের ঘড়িটা নিয়ে ওখান থেকে বেরিয়ে গেল। আদিত্য নূরকে খাবার খাইয়ে দিচ্ছে। এখন কিছুটা স্বাভাবিক হয়েছে নূর। ঘণ্টাখানিক আগে ওরা বাসায় এসেছে। বাসায় এসেই আদিত্য নীলাকে দিয়ে নূরকে ফ্রেশ করিয়ে নিয়েছে। তারপর নিজে ফ্রেশ হয়ে এসে নূরকে খাবার খাইয়ে দিচ্ছে। নূর খাবার খাচ্ছে আর বকবক করেই যাচ্ছে। ওই পচা লোকেরা কি করেছে সেগুলোই বলছে। তবে আদিত্য কিছুই বলছে না, চুপচাপ শুধু নূরকে খাইয়ে যাচ্ছে। মুখমণ্ডলে কেমন গাম্ভীর্য ভাব ধারণ করে আছে। অবুঝ নূরের মাথায় ব্যাপারটা প্রথমে বোধগম্য না হলেও সময়ের সাথে সাথে ধীরে ধীরে কিছুটা টের পাচ্ছেও। গাড়িতে আসার সময়ও আদিত্য নূরের সাথে কোনো কথা বলেনি। বাসায় আসার পরও কোনো কথা বলেনি। ধীরে ধীরে নূর খেয়াল করলো আদিত্য ওর সাথে কথা বলছে না। ব্যাপারটা কেমন যেন লাগছে নূরের কাছে, একটুও ভালো লাগছে না। নূর এতক্ষণে আদিত্যর দিকে তাকিয়ে বলে উঠল, এই হিরো, তুমি কথা বলছো না কেন? আদিত্য কোনো কথা বলল না, চুপচাপ নূরকে খাইয়ে দিচ্ছে। নূর আরও কয়েকবার জিজ্ঞেস করলো, কিন্তু একইভাবে চুপ করে রইল। আদিত্য নূরের খাওয়ার শেষে প্লেট গুছিয়ে রেখে আসলো। তারপর নূরের সামনে মেডিসিন আর পানি দিয়ে বসে পড়ল। সেদিন নূরকে ডাক্তার দেখানোর পর ডাক্তার এই মেডিসিনগুলো প্রেসক্রাইব করেছিল। সেগুলো আদিত্য রোজ নিয়মিত নূরকে খাইয়ে দেয়। এখনও তাই করছে। আদিত্য এক হাতে মেডিসিন আর এক হাতে পানির গ্লাস নিয়ে চুপচাপ নূরের দিকে এগিয়ে গেল। নূরের এবার আর ভাল লাগছে না। আদিত্যকে এভাবে চুপ থাকতে দেখে নূরের খুব খারাপ লাগছে। বুকের ভেতর কেমন যেন কষ্ট হচ্ছে। নূর আদিত্যের হাত সরিয়ে দিয়ে বলল, না, আমি ওষুধ খাবো না। তুমি কথা বলছো না কেন? আগে কথা বলো, তাহলে খাবো। আদিত্য তবুও কিছু বলল না। আবারও মেডিসিন নূরের দিকে এগিয়ে দিল। নূর আবারও সরিয়ে দিল। এভাবে একই কাজ বারবার হতে লাগলো। কেউ কারো জেদ ছাড়ছে না। এভাবে অনেকক্ষণ চলার পর নূরের আর সহ্য হলো না। এবার ওর প্রচুর খারাপ লাগছে। নূর আদিত্যের হাত থেকে মেডিসিন আর পানির গ্লাসটা নিয়ে বেডের পাশে ছোট টেবিলে ঠাস করে রেখে দিল। তারপর আদিত্যের কাছাকাছি এসে 2 হাতে আদিত্যের মুখটা ধরে উদ্বিগ্ন হয়ে বলে উঠল, এই হিরো, কথা বলছো না কেন? দেখো, আমার কিন্তু অনেক পচা লাগছে, একটু ভালো লাগছে না। প্লিজ কথা বলো না। এই হিরো। আদিত্য তবুও কথা বলছে না, শুধু চুপচাপ নূরের দিকে তাকিয়ে আছে। এতে করে নূর আরও অস্থির হয়ে গেল। নূর এবার কাঁধ ঝাঁকিয়ে বলতে লাগলো, এই হিরো, কথা বলো না, কথা বলো।
নূরের এবার কান্না আসছে। নূর কাঁদো কাঁদো গলায় আদিত্যের বুকে 2 হাত দিয়ে হালকা করে চাপড় মারতে মারতে বলতে লাগলো, এই হিরো, কথা বলো না। এই হিরো, কথা বলো, কথা বলো, কথা বলো। নূরকে কান্না করতে দেখে আদিত্য আর চুপ থাকতে পারল না। আদিত্য নূরের হাত ধরে সরিয়ে দিয়ে কিছুটা রাগী কণ্ঠে বলে উঠল, কি বলবো আমি তোমাকে? বলো, কি বলবো? তুমি কি আমার কথা শোনো? আমার কথা কি তুমি মানো? তাহলে কেন বলবো তোমাকে কিছু? নূর আদিত্যের দিকে করুণ চোখে তাকিয়ে বলল। এভাবে বলছো কেন হিরো? আদিত্য নূরের 2 কাঁধ ধরে হালকা ঝাঁকিয়ে বলে উঠল, তো কিভাবে বলবো? বলো, কিভাবে বলবো? কিভাবে বললে তুমি আমার কথা বুঝতে পারবে? তোমাকে আমি বলেছিলাম না একা একা কোথাও যাবে না? আমাকে না বলে, আমাকে ছাড়া তুমি কোথাও যাবে না? বলো, বলেছিলাম না? তাহলে তুমি কি করেছো? মেনেছো আমার কথা? আজ তুমি একা একা কাউকে কিচ্ছু না বলে বাসা থেকে বেরিয়ে গেলে। জানো কত বড় ভুল করেছো তুমি? আদিত্য 2 হাতে নূরের মুখটা ধরে নূরের কপালের সাথে কপাল ঠেকিয়ে রাগ আর আবেগ মিশ্রিত কণ্ঠে বলল, আজ তো আমার কাছে হয়ে গেলে কি করতাম আমি? বলো, আমি তো শেষ হয়ে যেতাম। জানো আমার কেটে ভর কথা জেনে আমার কি অবস্থা হয়েছিল? নিঃশ্বাস বন্ধ হয়ে গিয়েছিল প্রায় আমার। ওই কয়েক মিনিটে আমি কয়েক হাজার বদ মরেছে। তুমি তোমার হিরোর কথা একবারও ভাবলে না? তুমি আজ তোমার হিরোকে অনেক হার্ট করেছে আঞ্চেল। আমাকে কষ্ট দিয়ে তোমার অনেক ভালো লাগে, তাই না? তাহলে তুমি ভালোই থাকো। কথাগুলো বলে আদিত্য নূরকে ছেড়ে রুম থেকে বেরিয়ে গেল। আর নূর নাক টেনে ঠোঁট উল্টিয়ে কাঁদতে লাগলো। ওর কি দোষ? ও কি ইচ্ছা করে এমন করেছে নাকি? ও তো হীরের ফোনের কথাগুলো শুনেই না বলে চলে গিয়েছিল, কিন্তু হিরো তো সেটা শুনলই না, তার আগেই চলে গেল। পচা একটা, শুধু আমাকে বকা দেয়। আদিত্য বাইরে এসে রাগে সব গার্ড আর সিকিউরিটিগুলোকে ইচ্ছা মতো মারতে লাগলো। মারতে মারতে বলতে লাগলো, তোদেরকে আমি এখানে পুতুলের মতো দাঁড়িয়ে থাকার জন্য এনেছে? নূর তোদের সামনে দিয়ে বেরিয়ে গেল, আর তোরা কি সবগুলো বসে বসে ললিপপ চুষছিলে? সব আবলে তল পাচ্ছি আমি। বিহান আর আবির আদিত্যকে এভাবে মারতে দেখে দৌড়ে এসে ওকে ধরে আটকালো। আদিত্যকে এনে পুলের পাশে বড় চেয়ারে বসিয়ে দিল। রিল্যাক্স ইয়ার, আর কত মারবি? হয়েছে, এখন একটু শান্ত হ। গার্ডস আর সিকিউরিটিগুলো আদিত্যর সামনে এসে মাথা নিচু করে অপরাধী সুরে বলল, আমরা জানি আমাদের অনেক বড় ভুল হয়ে গেছে। উই আর রিয়েলি সরি স্যার। ভবিষ্যতে আর কখনো এমন ভুল হবে না। আদিত্য এবার একটু শান্ত হয়ে বলল, ঠিক আছে, যাও তোমরা। বিহান, ওদের কিছু টাকা দিয়ে দে, ওরা ট্রিটমেন্ট করিয়ে নেবে। বিহান মাথা ঝাঁকিয়ে সায় জানালো। এদিকে সায়না ওপর থেকে সব কিছুই দেখছে। মনে মনে একটু ভয়ও লাগছে ওর। যদি নূর আদিত্যকে আসল কথাটা বলে দেয় তখন কি হবে? আদিত্য না জানে ওর সাথে আবার কি করে। সায়না ভয়ে ঢোক গিলতে লাগলো। বিহান আবিরের রুমে আয়নার সামনে শার্টটা খুলে নিজের ক্ষততে মলম লাগাচ্ছে। তখন নূরকে বাঁচাতে গিয়ে মারামারি করার সময় ওর নিজেরও একটু লেগেছে। আদিত্য অবশ্য ওকে হসপিটালে যেতে বলেছিল, কিন্তু এই সামান্য কারণে হসপিটালে যাওয়া ওর কাছে নেহাতি হাস্যকর মনে হলো। এর থেকে কত বড় আঘাত বিহান সয়ে গেছে, এ আর এমন কি। বিহানের পিঠেও একটু লেগেছে, কিন্তু বিহানের হাত সেই পর্যন্ত পৌঁছাচ্ছে না। বিহান অনেক চেষ্টা করেও হাত সেই পর্যন্ত নিতে পারছে না। এই আবিরটাও রুমে নেই যে ওর কাছে হেল্প চাইবে। হালাই নির্ঘাত কোনখানে গিয়া রঙ্গলীলা করছে। বিহান আবারও চেষ্টা করতে লাগলো, না, কিছুতেই হাত পৌঁছাচ্ছে না। হঠাৎ ওর পিঠে কারোর স্পর্শ অনুভব করলো বিহান। বিহান আয়নার দিকে তাকিয়ে দেখলো এটা আয়াত। বিহান একটু অবাক হয়ে পেছন ফিরে বলল, আপনি? আয়াত অতি স্বাভাবিক সুরে বলল, হ্যাঁ আমি ভাইয়াকে ডাকতে এসেছিলাম। আপনাকে এভাবে স্ট্রাগল করতে দেখে এগিয়ে এলাম। ঘুরে দাঁড়ান, আমি মলম লাগিয়ে দিচ্ছি। বিহান অপ্রস্তুতভাবে বলে উঠল, না না, আপনার প্রেশন হওয়ার দরকার নাই কা, আমি কইরা মনে। হ্যাঁ হ্যাঁ, কত করতে পারবেন তা তো দেখতেই পাচ্ছি। চিন্তা করবেন না, আমি আপনার গায়ে পড়তে আসিনি। একজন মানুষ হিসেবে আরেকজন মানুষের হেল্প করা সবারই নৈতিক দায়িত্ব, আর সেই দায়িত্ববোধ হিসেবেই আমি আপনার হেল্প করছি। তাছাড়া অন্য কোনো মতলব আমার নেই, আপনি নিশ্চিন্তে থাকতে পারেন। আর তাছাড়া আমাদের দুজনেরই এ বাড়িতে প্রায় সময় থাকতে হয়, তাই কতক্ষণই বা একজন আরেকজনকে ইগনোর করে থাকা যাবে বলুন?
তাই সাধারণ সৌজন্যতার খাতিরে আমাদের স্বাভাবিক কথাবার্তা বলাই উচিত। এতে করে আমরা একজন আরেকজনের সামনে আনকমফর্টেবল ফিল করব না। আশা করি বুঝতে পেরেছেন। এত লম্বা চওড়া জাস্টিফিকেশনের পর এবার নিশ্চয় মলমটা লাগিয়ে দিতে পারি। বিহান এতক্ষণ অবাক হয়ে আয়াতের কথাগুলোই শুনছিল। আয়াতের মলম লাগানোর প্রশ্নে বিহান একটু অপ্রস্তুতভাবে মাথা ঝাঁকালো। মানে ঠিক আছে। বিহান ঘুরে দাঁড়ালো, আয়াত মলম হাতে লাগিয়ে দিতে লাগলো। বিহান অবাক চোখে আয়নার দিকে তাকিয়ে আয়াতকে দেখছে। এ মেয়েটা হঠাৎ করে কেমন যেন নতুন নতুন লাগছে ওর কাছে। আগের আয়াতের সাথে কোনো মিল নেই ওর। আগের মতো আর বাচ্চামো চঞ্চলতা নেই এর মাঝে। কেমন যেন স্ট্রং আর ম্যাচিউর লাগছে ওকে। এই নতুন আয়াতকে মাঝে কিছু একটা আছে যা বিহানকে ভাবাতে বাধ্য করে। আগে কখনো তো এমন হয়নি। আচ্ছা, মেয়েটা কি আমার জন্য এমন হয়ে গেছে? কত সাবলীলায় বলে দিল আমাদের স্বাভাবিক থাকতে হবে। সত্যি কি আমরা স্বাভাবিক থাকতে পারবো যেন কিছুই হয়নি? বিহানের ভাবনার মাঝে আয়াত মলম লাগাতে লাগাতে শান্ত স্বরে বলে উঠল, ক্ষত হওয়ার সাথে সাথেই তার নিবারণ করতে হয়, না হলে ক্ষতটা নাছোড় হয়ে যায়। তার বিষ সারা শরীরে ছড়িয়ে পড়ে। তারপর সারা জীবন আর এর যন্ত্রণা থেকে নিস্তার পাওয়া যায় না। কথাগুলো বলে আয়াত মলম লাগিয়ে ওখান থেকে চলে গেল। আর বিহান আয়াতে যাওয়ার পানে তাকিয়ে ওর কথা সারমর্ম খুঁজতে লাগলো। 20 মিনিট পর আদিত্য আবার নিজের রুমের দিকে এগোলো। রাগের মাথায় অ্যাঞ্জেলটাকে তখন একটু বেশি কথা শুনিয়ে দিয়েছে। নিশ্চয়ই এখন রুমে অভিমান করে বসে আছে। এখন আবার পরিটার রাগ ভাঙাতে হবে। কথাটা ভেবে মুচকি হেসে নিজের রুমের দরজা খুলে ভেতরে ঢুকলো আদিত্য। কিন্তু ভেতরে ঢুকে নূরকে কোথাও দেখতে পেল না আদিত্য। ওয়াশরুমের দিকে তাকিয়ে দেখলো ওয়াশরুমের দরজাও খোলা। তার মানে এখানেও নূর নেই। আদিত্য ব্যালকনিতে গিয়ে চেক করলো, সেখানেও নূর নেই। আদিত্য ভ্রুকুচকে ভাবলো, কই গেল মেয়েটা? এই মেয়েটাকে নিয়ে আর পারলাম না। তখন এত কিছু বলে গেলাম, তবু আবার গায়েব। না জানি আবার কোথায় গিয়ে বসে আছে। আদিত্য ভাবছে ও তো এতক্ষণ নিচেই ছিল। নূর নিচে গেলে নিশ্চয়ই দেখতে পেত। তার মানে ও নিচে যায়নি, তাহলে গেল কোথায়? আদিত্য সেদিনের কথা মনে করে কাবার্ড খুলে চেক করলো, না এখানেও নেই। আদিত্য এবার রুম থেকে বেরিয়ে সবার রুমে গিয়ে চেক করলো, কিন্তু কোথাও নূরকে পেল না। এবার ওর ভয় হতে শুরু করলো। জলজন্ত একটা মানুষ এভাবে উপর থেকে কোথায় চলে যেতে পারে? আদিত্যের হঠাৎ ছাদের কথা মনে পড়ল। নূর ছাদে যায়নি তো? কথাটা মনে আসতে আদিত্য দ্রুত ছাদের দিকে দৌড়ালো। ছাদে এসে যা দেখলো তাতে আদিত্যের পায়ের নিচ থেকে মাটি সরে গেল। পুরো পৃথিবী ঘুরে উঠল আদিত্য। ওর সামনেই নূর ছাদের রেলিংয়ের উপর দাঁড়িয়ে আছে। একটুখানি পা স্লিপ করলেই যে কোনো সময় নিচে পড়ে যাবে নূর। এমন দৃশ্য দেখে আদিত্য রক্তশূন্য হয়ে পড়ল। হাত পা কাঁপতে লাগলো আদিত্যের। আতঙ্কিত কণ্ঠে চিৎলিয়ে নূরের নাম ধরে ডাকলো আদিত্য। নূর! আদিত্যের ডাকে নূর পেছন ফিরে তাকালো। আদিত্য দৌড়ে নূরের কাছে যেতে নিলে নূর বলে উঠল, এই খবরদার আমার কাছে আসবে না কিন্তু, নাহলে কিন্তু ভালো হবে না। সাথে সাথে আদিত্য থেমে গেল। নূর একটু নড়াচড়া করলেও পড়ে যাবে, সেই ভয়ে আদিত্য আর এগুলো না। নূরকে কোনো রকমে নারাজ করা যাবে না। ওখানে যে নূরের পা নয়, আদিত্যের জানটা আটকে আছে। আদিত্য কি করবে কিছুই বুঝতে পারছে না। ওর বোধশক্তি হ্রাস পাচ্ছে, অন্তরাত্মা ধরফর করছে, নিজেকে খুন করে ফেলতে ইচ্ছে করছে ওর। তখন যদি নূরকে ওভাবে বকা দিয়ে চলে না যেতাম, তাহলে হয়তো এসব হতো না। আমার বকা দেওয়ার কারণে নূর নিশ্চয় অভিমান করে এখানে চলে এসছে। এখন কি করব আমি? আদিত্য ঢোক গেলে কান্না জড়িত কণ্ঠে বলে উঠল, নূর শোনো, তুমি এখানে কি করছো? নেমে এসো প্লিজ। নূর বলে উঠল, না আমি নামবো না। আদিত্য আর পারছে না। লাল হয়ে যাওয়া চোখ দুটো নিয়ে নোনা জল গলিয়ে পড়ল। আদিত্য এবার হাঁটু গেড়ে বসে দুই হাত দুই কানে ধরে কাঁদো কাঁদো গলায় মিনতির সুরে বলল, প্লিজ শোনো, নেমে আয় প্লিজ। এত বড় শাস্তি দিস না আমাকে। আমার ভুল হয়ে গেছে, আই প্রমিস। আমি আর কখনো তোকে বকা দিব না, কখনো না। একবার নেমে আয় প্লিজ, নেমে আয় না কলেজাটা, প্লিজ প্লিজ। আদিত্যকে কাঁদতে দেখে নূরের সহ্য হলো না। নূর এবার আস্তে করে রেলিং থেকে নেমে এলো। রেলিং থেকে নেমে দাঁড়াতেই আদিত্য এক ছুটে গিয়ে সর্বশক্তি দিয়ে নূরকে বুকের মাঝে আটকে ফেলল। নূরকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে চোখের পানি ঝরতে লাগলো।
আজ এক মুহূর্তের জন্য যেন আদিত্যের পৃথিবী শেষ হয়ে যাচ্ছিল। আদিত্যকে নিয়ে ফ্লোরে হাঁটু গেড়ে বসে পড়ল। তারপর দুই হাতে নূরের মুখটা ধরে সারা মুখে পাগলের মতো চুমু খেতে লাগলো। আদিত্য এতটাই আবেগপ্রবণ হয়ে গেল যে নূরের মুখে চুমু খেতে খেতে হঠাৎ নূরের ঠোঁটে নিজের ঠোঁট চেপে ধরল। আদিত্যের এমন কাজে নূর এক ঝটকা খেলো। ওর সারা শরীরে কিছু একটা হয়ে গেল, তবে অবুঝ নূর সেটা বুঝতে পারল না। বিস্ময় নিয়ে চোখ পিটপিট করে তাকিয়ে রইল। তবে আদিত্যের কোনো হুঁশ নেই ও কি করছে। এভাবে কিছু সময় থাকার পর আদিত্য নূরের ঠোঁট ছেড়ে দিয়ে নূরের কপালের সাথে কপাল ঠেকিয়ে আবেগী কণ্ঠে বলল, কি করছিলে তুমি এসব? তুমি বারবার এমন কেন করো? না হয় একটু বকা দিয়েছে, তাই বলে তুমি আমাকে কিভাবে শাস্তি দিবে? নূর কি বলবে? ও বেচারি তো এখনও শকের ভেতর আছে, শুধু চোখ পিটপিট করে তাকিয়ে আছে আদিত্যের দিকে। নূরকে চুপ থাকতে দেখে আদিত্য নূরকে হালকা ঝাঁকিয়ে বলল। কি হলো বলো? এবার নূর একটু নড়েচড়ে বলে উঠল, আরে তোমাকে শাস্তি দেব কেন? তো ওখানে কি করছিলে তুমি? আরে আমি তো তোমার জন্য ফুল পাততে গিয়েছিলাম, ওই যে দেখো। কথাটা বলে নূর ওর পেছন থেকে হাত বের করে সামনে আনলো। হাতে ছিল একটা কাঠগোলাপ। নূর সেটা দেখিয়ে বলল, এই ফুল পাততেই তো আমি ওখানে উঠেছি। আসলে আমার হাত পৌঁছচ্ছিল না তো, তাই ওটার উপরে উঠেছিলাম। শুধু একটাই পারতে পেরেছি, আরও পারবো। তার আগে তো তুমি নেমে আসতে বললে। আদিত্য ভ্রু কুচকে বলল, এই সামান্য ফুল পাড়তে তোমাকে ওখানে উঠতে হবে? তোমার এত যখন ফুল পাড়ার ইচ্ছে ছিল আমাকে বলতে, আমি পেরে দিতাম। আরে ফুল দিয়ে করবে নাকি তুমি? কেন তোমাকে দিব? আসলে তুমি তখন অনেক রাগ করেছিলে তো, তাই তোমার জন্যই ফুল পাড়ছিলাম, যাতে তোমার রাগ ভেঙে যায়। আদিত্য অবাক চোখে তাকালো নূরের দিকে। ওর এঞ্জেলটার জন্য এসব করেছে ও? নূর হাতের ফুলটা আদিত্যের দিকে বাড়িয়ে বলল, এই নাও, এটা তোমার জন্যে। আর রাগ করো না, হ্যাঁ? আমি এখন থেকে সব সময় তোমার কথা শুনবো, আই প্রমিস। আদিত্য কাঠফুলটা হাতে নিয়ে বলল, এই ফুল নিতে তুমি এখানে এসছো? তুমি কি ভেবেছ এটা দেখে আমি খুশি হয়ে যাব? ওখান থেকে পড়ে গেলে কি হতো তুমি জানো? আমার জান গলা আটকে গিয়েছিল, আর উনি আমাকে ফুল দিচ্ছে। এমন ছবি ডায়রিয়া আসলো কোত্থেকে তোমার মাথায়? নূর ফট করে বলল। আমার মাথায় আসেনি তো, শাইনা বলেছে আমাকে। আদিত্য ভ্রু কুচকে বলল, হোয়াট? শায়না তোমাকে এসব করতে বলেছে? নূর মাথা ঝাঁকিয়ে বলল, হ্যাঁ, ওই তো বললো। কি বলেছে? নূর আদিত্যকে বলতে লাগলো। যখন আদিত্য রুম থেকে রাগ করে বেরিয়ে গেল, তার কিছু সময় পর শায়না রুমে ঢোকে। নূরের মন খারাপ দেখে ওর কাছে বসে জিজ্ঞেস করেছে কি হয়েছে। নূর সরল মনে তখন শায়নাকে সবটা বলে দেয়। শায়না সবটা শুনে নূরকে বলে ও যদি ছাদ থেকে ওই ফুল এনে আদিত্যকে দেয় তাহলে আদিত্য রাগ চলে যাবে। নূর তাই শায়নার কথা শুনে ছাদে ফুল নিতে আসে। সবটা শুনে আদিত্য চল শক্ত হয়ে এলো। ওর তো শায়নার উপর আগে থেকেই সন্দেহ ছিল। যখন ও সিসি ক্যামেরায় শায়নাকে নূরের সাথে কথা বলতে দেখেছে, আর তার পরপরই নূর ওভাবে বেরিয়ে গেল। আদিত্য নূরকে বলল, আচ্ছা বলো তো, শায়না আরো কি কি করতে বলেছে তোমাকে? নূর আদিত্যকে ধীরে ধীরে শায়নার বলা কথাগুলো বলতে লাগলো। নূরের কাছ থেকে সব শুনে আদিত্যের ক্রোধ এবার সপ্তম আসমানে পৌঁছে গেল। ওর নাকের নিচ দিয়ে কেউ ওর এঞ্জেলের ক্ষতি করার চেষ্টা করে যাচ্ছে, আর সে কিনা টেরই পেল না। মাথা ফেটে যাচ্ছে রাগে আদিত্যর। তখনই নূর বলে উঠল, এই হিরো, তুমি কি এখনো আমার উপর রেগে আছো? সরি না, রাগ করে না, হ্যাঁ? নূরের কথায় আদিত্য চোখ বন্ধ করে নিজের রাগটাকে আপাতত দমিয়ে নিল। ওকে তো পরে দেখা যাবে। তারপর চোখ খুলে মুচকি হেসে নূরকে আবার জড়িয়ে ধরল। আজকের দিনটা আদিত্যের জন্য সবচেয়ে ভয়াবহ খারাপ দিন ছিল। এই দিনটার কথা ও কখনো মনে রাখতে চায় না। আদিত্য এখন শুধু একটাই আল্লাহর কাছে চাওয়া, ও নূর যেন তাড়াতাড়ি ঠিক হয়ে যায়, যাতে আর কেউ নূরের সরলতার সুযোগ নিতে না পারে, ওর ক্ষতি করতে না পারে। যদিও ডক্টরের পরামর্শ অনুযায়ী মেডিসিন দেওয়া হচ্ছে নূরকে, নিয়মিত চেক আপও করাচ্ছে, তবুও তেমন কোনো ইমপ্রুভমেন্ট দেখা যাচ্ছে না। আল্লাহ যেন জলদি আবার নূরকে সুস্থ করে দেন। একটু পরে আদিত্য নূরকে কোলে তুলে নিজের রুমের সোফায় নিয়ে গেল। রাত 11টা। আদিত্য নূরকে বুকে নিয়ে ঘুমিয়ে আছে।
সারাদিনের টেনশন আর ক্লান্তির কারণে সকাল সকালই ঘুমিয়ে পড়েছে আদিত্য। তবে নূরের চোখে ঘুম নেই। ও এখনও চোখ পিটপিট করে তাকিয়ে আছে। ওর মাথার ভিতরে শুধু আদিত্যের করা তখনকার সেই কাজটাই ঘুরছে। অবুঝ নূর মনে মনে ভাবছে, আমি সেদিন ঠোঁট খেতে চাইলাম আর কেমন ধমক দিয়ে দিল, আর নিজে যে আজ আমার ঠোঁট খেলে তার বেলায় কিছু না, আর আমি চাইলেই দোষ। নূর মাথাটা একটু উঁচু করে আদিত্যের অধর পানে তাকালো। ওর হিরোর ঠোঁট জোড়া একদম ইয়ামি দেখতে, দেখলেই কেমন যেন খেয়ে ফেলতে ইচ্ছে করে ওর। সেদিন আদিত্য তার ঠোঁট খেতে দিয়েছিল না বলে নূর অন্য কারোর ঠোঁট খাওয়ার আশায় সবার ঠোঁটের দিকে ভালো করে লক্ষ্য করেছিল। কিন্তু কারোর ঠোঁটই ওর কাছে ভালো লাগেনি, বরং কেমন যেন ঘৃণা ঘৃণা লাগতো। কতজনেরটা দেখে তো নূরের বমি চলে এসেছিল। কিন্তু হিরোর ঠোঁট জোড়া সবচেয়ে ভালো লাগে দেখতে, একদম ইয়াম্মি ইয়াম্মি। নিশ্চয়ই খেতেও অনেক মজা হবে। আজ তো আমি হিরোর ঠোঁট খেয়েই ছাড়বো। সে আমারটা খেয়েছে, আমিও তারটা খাবো, হিসাব বরাবর। নূর নিজের মতো হিসাব নিকেশ করে ধীরে ধীরে আদিত্যের ঠোঁটের দিকে এগোলো। একসময় একদম কাছে চলে এলো। অতঃপর আদিত্যের অধরের সাথে নিজের ঠোঁট মিলিয়ে নিল। অধর যুগল মেলাতেই নূরের সারা শরীরে কিছু একটা হয়ে গেল। কেমন শিহরণ ছড়িয়ে পড়ল, যা যথার্থ আপাতত নূরের বোধগম্য হলো না। তবে যা হচ্ছে নূরের কাছে সেটা ভালোই লাগছে। সেদিন টিভিতে দেখা ছেলেমেয়েরা যেমন করেছিল সেটা মনে করে নূরও তেমনই করলো। এক পর্যায়ে আদিত্য নড়ে চড়ে উঠল। ধীরে ধীরে চোখ খুলে তাকালো আদিত্য। তবে নূর থামে না, ও ওর কাজ চালিয়েই যাচ্ছে। গভীর ঘুমে থাকায় আদিত্যের ঘুম তখনও পুরোপুরি ভাঙেনি, তাই ও নিজেও কেমন ঘোরের ভেতরে আছে। নূরের এমন চুম্বনে আদিত্যের লোম কূপ কাটা দিয়ে উঠল। আদিত্যেরও নেশা লেগে গেল। আদিত্য ঘোরের মাঝে এক হাতে নূরের কোমর জড়িয়ে আরেক হাত নূরের চুলের মাঝে দিয়ে নিজেও নূরের অধর সুধা পান করতে লাগলো। এতে করে নূরের শিহরণ আরও বেড়ে গেল। নূরের শরীর কাঁপতে শুরু করলো। যদিও নূর কিছু বুঝতে পারছে না, তবুও যাই হচ্ছে ওর কাছে ভালোই লাগছে। আদিত্যের নেশাও আরও বাড়তে শুরু করলো। এক পর্যায়ে আদিত্য নূরের অধর ছেড়ে ধীরে ধীরে ওর গলায় নেমে এলো। নূরের গলায় চুমু খেতে লাগলো। আদিত্যের এই কাজটা নূর বুঝতে পারল না, তাই ফট করে বলে উঠল, আচ্ছা, গলাও খাওয়া যায় বুঝি? এমন একটা মুহূর্তে নূরের এমন বাচ্চামো কথায় আদিত্যের সব ঘোর কেটে গেল। সাথে সাথে নূরকে ছেড়ে দিয়ে এক ঝটকায় উঠে বসলো আদিত্য। শিট, আমি কি করছিলাম এসব? আদিত্য তড়িঘড়ি করে দ্রুত ওয়াশরুমে চলে গেল। ওয়াশরুমে ঢুকে চোখে মুখে পানি মারতে লাগলো। আয়নায় নিজের প্রতিচ্ছবির দিকে তাকিয়ে মনে মনে বলল, এসব কি করছিলি তুই আদিত্য? পাগল হয়ে গেছিস তুই? নিজের ওপর কি একটু নিয়ন্ত্রণ নেই? হ্যাঁ, মানলাম নূর আমার স্ত্রী, তাই বলে ওর মতো অবুঝ মেয়ের সাথে আমি এসব কিভাবে করতে পারলাম? এসব হাবিজাবি বলে কতক্ষণ নিজেকে বকতে লাগলো আদিত্য। আদিত্যের এখন রুমে যেতে ইতস্তত বোধ হচ্ছে। যদি নূর ওকে এসব ব্যাপারে জিজ্ঞেস করে কি বলবে তখনও। তাই আদিত্য কিছু সময় ওয়াশরুমেই দাঁড়িয়ে রইল। প্রায় 20 মিনিট পর আদিত্য আস্তে করে দরজাটা হালকা খুলে দেখলো নূর জেগে আছে কিনা। নূর ঘুমিয়ে পড়েছে দেখে আদিত্য একটা স্বস্তির নিঃশ্বাস ছাড়ল। তারপর আস্তে করে দরজা খুলে পা টিপে টিপে বেডের কাছে এসে বসে পড়ল। নূর আরামে ঘুমিয়ে আছে। আদিত্য এবার নূরের দিকে তাকালো। বালিশের উপর এক হাত ভর দিয়ে অপর হাতে মাথা ঠেকিয়ে নূরের দিকে তাকিয়ে রইল। নূরের ঠোঁটের দিকে তাকাতেই তখনকার মধুর মুহূর্তের কথাটা মনে পড়ল আদিত্যের। আদিত্য নিজের ঠোঁট কামড়ে নিঃশব্দে হাসল। মনে মনে বলল, বউটা সত্যি সত্যি ঠোঁট খেয়ে ছাড়লো। আমি তো ভেবেছিলাম আজকের দিনটা আমার সবচেয়ে খারাপ দিন। এই দিনটাকে আর কখনো মনে করবো না। তবে দিন শেষ হতে হতে যে আমার বউটা দিনটাকে এমন স্পেশাল বানিয়ে দিবে তা ভাবতেই পারিনি। সত্যি আজকের দিনটা আমি কখনো ভুলতে পারবো না। আমার অ্যাঞ্জেলা দেওয়া প্রথম ভালোবাসার মুহূর্ত। কথাগুলো ভেবে আদিত্য মুচকি হেসে নূরের কপালে একটা চুমু খেয়ে গায়ে ভালো করে চাদর টেনে দিল। তারপর একটু পরে উঠে দাঁড়ালো আদিত্য। চোখ মুখের ভাবভঙ্গি হঠাৎ পরিবর্তন করে দরজা খুলে বাইরে বেরিয়ে গেল আদিত্য। রাত 12টা।
শায়না বিছানায় শুয়ে শুধু এপাশ ওপাশ করছে। টেনশনে ওর ঘুম আসছে না। এত কিছুর পরেও নূরকে আদিত্যের কাছ থেকে সরাতেই পারছে না। ওই পাগল মেয়েটা যে কী জাদু করেছে আদিত্যের ওপর, আদিত্য ওকে ছাড়া কিছুই বোঝে না। শায়নার ভাবনার মাঝে হঠাৎ ওর দরজায় কেউ নক করলো। শায়না ভ্রু কুঁচকে ভাবল, এত রাতে আবার কে এলো ওর রুমে। শায়না উঠে গিয়ে দরজা খুলে দিল। দরজা খুলে সামনে তাকিয়ে শায়না অবাক হয়ে গেল। এত রাতে আদিত্যকে ওর দরজায় দেখে শায়না অবিশ্বাস্য চোখে তাকিয়ে রইল। ওর বিশ্বাসই হচ্ছে না যে আদিত্য নিজে থেকে ওর কাছে এসেছে। আদিত্য শায়নার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে রহস্যময়ী ভঙ্গিতে বলল, কি ব্যাপার, আমাকে দেখে খুশি হওনি? আমি তো ভেবেছিলাম তুমি আমাকে দেখে খুশি হবে। শায়না নিজেকে একটু সামলিয়ে নিয়ে হাসি মুখে বলল, আরে কি বলছো আদিত্য, তুমি আমার কাছে এসেছো আর আমি খুশি হব না? আমি তো কবে থেকে এই দিনটারই অপেক্ষাই করছিলাম। এসো না, ভেতরে এসো। আদিত্য রহস্যময়ী হাসি দিয়ে বলল, না, ভেতরে যাব না, আমার সাথে এক জায়গায় যাবে। শায়না ভ্রু কুঁচকে বলল, কোথায়? চলো, গেলে দেখতে পাবে। শায়না তো হাতে চাঁদ পাওয়ার মতো খুশি হয়ে গেল। খুশিতে গদগদ হয়ে বলল, ঠিক আছে চলো। আদিত্য আগে আগে আর শায়না আদিত্যের পিছে পিছে যাওয়া শুরু করলো। আদিত্য শায়নাকে নিয়ে বাসার পেছন দিকে গেল। শায়না এদিকে কখনো আসেনি। এদিকে কেমন গাছগাছালি আর অন্ধকারে ঘেরা, কেমন জানি ভুতুড়ে। শায়নার একটু ভয় ভয় লাগছে। শায়না ঢোক গিলে বলল, আমরা এদিকে কোথায় যাচ্ছি আদিত্য? চল না, আমরা অন্য কোথাও যাই। আরে ভয় পাচ্ছে কেন? আজকে তো তোমাকে আমার এক স্পেশাল জায়গা নিয়ে যাব, যেখানে শুধু আমি আমার স্পেশাল গেস্টদের নিয়েছে। আর আজ তুমি সে লাকি পারসন। কথাটা শুনে শায়না সাত আসমানে উঠতে লাগলো। ও আদিত্যের কাছে স্পেশাল? হায়, শেষমেশ এই দিন এসেই গেছে যার জন্য ও এতদিন অপেক্ষায় ছিল। আদিত্য ফাইনালি ওর কাছে ধরা দিয়েছে। শায়না খুশিতে ডগমগ হয়ে আদিত্যের সাথে যেতে লাগলো। কিছু দূর আসার পর সামনে একটা একতলা বিশিষ্ট আউট হাউস দেখতে পেল। শায়না অবাক হয়ে গেল। ও এতদিন ধরে এখানে থাকছে, অথচ এখানে এমন একটা জায়গা আছে তাও টেরই পায়নি। শায়না আদিত্যের দিকে তাকিয়ে বলল, এখানে একটা আউট হাউস আছে, সেটা তো জানতামই না আমি। আদিত্য সামনের দিকে তাকিয়ে বলে উঠল, এটা আমার গোপন জায়গা। আমার স্পেশাল গেস্টদের এখানে নিয়ে আসে আমি। এখানে এনে তাদের স্পেশাল ট্রিট দেই। আজ তুমি হলে আমার স্পেশাল গেস্ট। সত্যি বলছে, আজকে মেহমান নওয়াজি তুমি সারা জীবন মনে রাখবে। শায়না খুশিতে বেলুনের মতো ফুলে হাওয়ায় ভাসতে লাগলো। আদিত্য ওকে স্পেশাল ট্রিট দিবে ভাবতেই শায়নার খুশিতে নাচতে ইচ্ছে করলো। আদিত্য বলে উঠল, তাহলে চলো। হ্যাঁ হ্যাঁ চলো। শায়না আহ্লাদে আতখানা হয়ে আদিত্যের সাথে ভেতর দিকে পা বাড়ালো। গেটের কাছে দুইজন পালোয়ানের মতো সিকিউরিটি দাঁড়িয়েছিল। ওদের দেখে সিকিউরিটি দুটো মাথা হালকা ঝুঁকিয়ে সম্মান জানালো। শায়না দেখে বুঝলো এরা দেশি না বিদেশ থেকে আনা হয়েছে। আদিত্য শায়নাকে নিয়ে ভেতরে একটা রুমে ঢুকলো। রুমটা কেমন যেন অদ্ভুত, অন্য সব সাধারণ রুমের মতো নয়। এখানে কোনো বেড বা রুম ব্যবহৃত তেমন কোনো জিনিস দেখতে পেল না শায়না। রুমের ভেতর নীল আলো জ্বলছে আর কিছু মেশিনের মতো এলোমেলো কিছু জিনিস রাখা আছে। শায়নার কাছে ব্যাপারটা কেমন যেন আজীব লাগছে, তাই আদিত্যের দিকে তাকিয়ে বলল,